बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা সামারিতে আসছি বইটা প্রায় শেষের দিকে। আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের একবার পড়া উচিত বইটা, যারা প্র্যাকটিস করতে চান বা যারা দাওয়াতি কাজ করতে চান স্পেশালি। আর পারলে কালেক্ট করা উচিত সবাই। এটা দেখবেন যে যদিও এই ইসলামের সাথে ওয়ালাইকুম আসসালাম কোনো সম্পর্কই নেই এই দুজনের লেখা বই, অ্যান ময়ের এবং ডেভিড জেসেল, একজন মহিলা এবং একজন মানে এরা সাইকোলজিস্ট আর কি সোজা কথা, বা সায়েন্সের মানুষজন, এবং তারা কোনো দিক দিয়ে ইসলামের ধারে কাছে কিছু না। ইসলাম শব্দটা একবার উচ্চারিত হয় না এই পুরো বইটাতে। বইটার নাম হচ্ছে ব্রেন সেক্স। আসলে শুনতে খারাপ লাগে ব্রেন সেক্স। আমরা ওনারাই বলছেন যে আসলে এটা ব্রেন জেন্ডার হইতে পারতো, ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ সেক্স। আসলে জেন্ডারটা শুধু বলতেছে যে ব্রেনগুলোও যে ও বলছে যে সবচেয়ে বিগেস্ট সেক্স অর্গান হচ্ছে ব্রেন, মানে জেন্ডার অর্গান হচ্ছে ব্রেন। মানে ব্রেনটাই টোটালি আল্লাহ আলাদা করে বানাইছেন ছেলেদের এবং মেয়েদের, এবং জেন্ডারটা প্রথম মানে সবচেয়ে বড় জেন্ডারের জায়গা হচ্ছে ব্রেনটা। যেভাবে চিন্তা করে, যেভাবে জিনিসপত্রকে দেখে, যেভাবে বিহেভ করে, যেভাবে ভ্যালিউজ এবং ইমোশনস এবং অন্য জিনিস, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জেন্ডারের আর কি। জেন্ডার ডিভিশনটা ওইখান থেকে শুরু। তো আমরা প্রায় শেষের দিকে আসছি। তো আমরা এখানে যেভাবে আপনার এক্সাপ্টগুলো পড়তেছি, আপনাদেরকে যা বলছি যে এইভাবে আর কি জাগানো পেজগুলো পড়তেছি, সেরকম করে আমরা পুরো বইটা পড়ছি। জাস্ট হাইলাইটেড জিনিসগুলো আমি তো বহু বছর আগে পড়ছি, 90s বই বোধে না, এটা 2002-তে লন্ডনে কিনছিলাম আমি বইটা, এবং খুব একটা বুঝে কিনি নেন, মানে জাস্ট পিছনটা দেখে কিনছিলাম। কিন্তু আসলে খুবই অমূল্য একটা বই আর কি, সবাই পড়া উচিত একবার হলেও। তো এখানে বলতেছেন সামারি, উনি পড়াটাতেই দেখাইলেন যে কীভাবে ছেলে এবং মেয়েদেরকে আল্লাহ আলাদাভাবে বানাইছেন, কীভাবে তারা আলাদাভাবে চিন্তা করে, আলাদাভাবে ভালো লাগা, খারাপ লাগা, বিহেভিয়ার, প্রফেশন, ইন্টেলেক্ট, সাবজেক্ট বলতে মানে ওই পড়াশোনার জিনিসেও কেমন ইনক্লিনেশনগুলো থাকে, খেলাতে আলাদা থাকে, প্রফেশনে আলাদা থাকে, সব বললেন। এখন সামারির দিকে আমরা যাচ্ছি, একটা জায়গায় পড়বো এখন। Yet an hours-old baby girl behaves differently from an hours-old baby boy. কয়েক ঘন্টা বয়সের একটা মেয়ে বাচ্চা, কয়েক ঘন্টা বয়সের একটা ছেলে বাচ্চা সে একদম আলাদাভাবে বিহেভ করে, মানে তাদের ওই সময় থেকে বিহেভিয়ার প্যাটার্নটা আলাদা হয়। অ্যান্ড শিওরলি সোসাইটি ডাজন্ট অ্যাক্ট কোয়াইট দ্যাট ফাস্ট। সোসাইটির কোনো প্রভাবে করে না এটা, এটাই বলতেছেন যে সোসাইটি তো তাড়াতাড়ি তাদের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, যে 6 ঘন্টা বয়সের একটা বাচ্চা মেয়ে, 6 ঘন্টা বয়সের একটা বাচ্চা ছেলের চেয়ে যে আলাদাভাবে এই করে। ওই আগে বলছেন, এখানে বলবেন কিনা আমি জানি না, যে 6 ঘন্টা মানে কয়েক ঘন্টা বয়স হইতে একটা মেয়ে মানুষের চেহারা দেখতে শুরু করে, মানুষ। আর একটা ছেলে মোটেই ইন্টারেস্টেড না মানুষের চেহারা বা চেহারার দিকে তাকাইতে, সে মুভিং অবজেক্ট দেখতে পছন্দ করে। একটা ফ্যান চালাইলে ওটার দিকে তাকাবে, বা একটা ওই ঘুরে কি জানি আছে না, মেরি গো রাউন্ড, ওইটার দিকে তাকাবে। একটা ছেলে বাচ্চা বেশি ইন্টারেস্টেড, একটা মেয়ে বাচ্চা মানুষের চেহারার দিকে তাকাবে, মানুষ চিনতে চেষ্টা করবে, কে আসলো ঘরে, তার দিকে চোখ দিয়ে তাকাবে, দৃষ্টি তার দিকে দিবে। একটা ছেলে বাচ্চা এই বদারি করবে না, তার হলো ওই যে অবজেক্টের দরকার আর কি নড়তেছে কি, এই দিকে তাকাবে। তো এটা আমরা আগে পড়ছি, হয়তো এখানে বলবেন, আমি জানি না বলবেন কি না। এই তো এখন সামারি চ্যাপ্টারে আছে, শেষ চ্যাপ্টারে আমরা আছি। It is not society that makes woman's eye more sensitive to the long wave spectrum of light. At 1 week old, girls, but not boys, can distinguish between the sound of an infant cry and the general noise played at the same volume. Again, society was not coaching beside the crib. বুঝতে মানে 1 বছর বয়সের বাচ্চা, কিন্তু মেয়ে, ছেলেরা পারে না, কিন্তু মেয়ে একটা বাচ্চার কান্না এবং একটা মিউজিক্যাল নোট বা কিছু বা যন্ত্রপাতির আওয়াজ একই ভলিউম যদি থাকে, এটার ভিতরে ডিস্টিংগুইশ করতে পারে, শিখে 1 সপ্তাহ বয়সে একটা মেয়ে বাচ্চা, কিন্তু একটা ছেলে বাচ্চা শিখে না। আল্লাহ এইভাবে বানাইছেন। ডিফারেন্সটা হচ্ছে এই লেভেলের।
এবং আমার নিজের ফ্যামিলিতে মানে একটা বাচ্চা বড় হচ্ছে, তার মা আমাকে বলছেন যে মেয়ে আর কি, ছোটোবেলা থেকে সে খুব ইন্টেলিজেন্ট ভাই, মানে 3-4 মাস বয়সে তার সামনে কাপড় চেঞ্জ করতে ওনার অস্বস্তি লাগতো। তার কারণ সে তাকায় দেখতেছে, মানুষটাকে দেখতেছে, বুঝছেন না, কি হচ্ছে সেটা সে অবজার্ভ করতেছে। একটা মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চার এসবের কোনো খবরই নেই, বুঝছেন না। তারপর বলতেছেন সামারি চ্যাপ্টার, এটা আমরা এগুলো এই ধরনের জিনিস আমরা আগে পড়ছি, জাস্ট আবার সামারাইজ করতেছেন আর কি। এই ল্যাঙ্গুয়েজে হয়তো পড়ি নাই, এই বইয়েরই শুরুর দিকে পড়ছি আমরা। ও তারপরে বলতেছেন যে আরেকটু পরে গিয়ে বলতেছে, আচ্ছা এটা পড়ি আমরা একটু, জাস্ট রিডিং পড়ে যাই। ইন ইট ওয়েন ইউ উড এক্সপেক্ট টু সি অ্যান অ্যাডাল্ট ইনফ্লুয়েন্স অ্যাট ওয়ার্ক, ইট সিমস টু অপারেট contrary wise আর কি। Baby boys receive significantly more attention and direct physical contact from their mothers, but nevertheless prefer objects to people. মানে একটা মায়ের, একই মায়ের যদি একটা ছেলে থাকে এবং মেয়ে থাকে, সেই মাটা বেশি অ্যাটেনশন দেয় একটা ছেলেকে। কিন্তু দেখা যাবে যে ছেলেটা কিন্তু, মানে ছেলে যে যাকে অ্যাটেনশন দিল, সে কিন্তু প্রেফার অবজেক্ট টু পিপল। সে ওই যে বললাম আগে, জিনিসপত্রকে পছন্দ করবে দেন মানুষ। জিনিস, একটা খেলনা, যেটা যে বললাম না, ঝুনঝুনি বলেন বা ওই সব, একটা ছেলের বেলায় বেশি এফেক্টিভ আছে। অ্যান্ড শো পুয়ার আর স্পিচ ডেভেলপমেন্ট, এবং তার স্পিচ দেখবেন মেয়েরা আগে কথা বলবে, কটকটি বলি না আমরা, মানে মেয়েরা কটকটে কথা বলতে থাকে, আগে কথা বলবে এবং বেশি কথা বলবে। ছোটোবেলায় কিন্তু মেয়েরা বেশি কথা বলবে, ল্যাঙ্গুয়েজটা আগে শিখবে, আগে কথা বলতে শিখবে। আচ্ছা, তো তারপর বলছে, ইন আ টেলিং এক্সাম্পল উই সো হাউ সাম অ্যাবনর্মাল চিলড্রেন আর বর্ন লুকিং লাইক গার্লস and are brought up as girls, yet when puberty arrives they stand revealed as men. এটা আলাদা কথা। আচ্ছা, একদম লাস্টে বলতেছেন, এইটার লাস্টে বলতেছেন, the importance of the hormones in the womb is indelible, মানে আপনি এটা মুছতে পারবেন না। the imprint of ই, যেটা আপনার মানে জরায়ুতে থাকতে, মাতৃ জরায়ুতে থাকতে হরমোনের যে ছাপটা থাকে আপনার উপর, সেটা মোছা যায় না। অর্থাৎ ওই সময় ডিসাইডেড হয়ে যায় যে কে কীরকমভাবে বিহেভ করবে। ওই সময় তো সেক্স ডিসাইডেড হয়, কে ছেলে কে মেয়ে হবে, ওই সময় ডিসাইডেড হয় না। ওই সময় ডিসাইডেড হয়ে যায় যে কে কীভাবে চিন্তা করবে। এটার মুছে ফেলা যায় না, চেষ্টা করলেও মোছা যায় না। এটাই বইটার মেইন থিমের একটা ছিল। এরপরে আসেন আমরা একটা পড়ি, একটা প্যারাগ্রাফ পড়ি। মেন আর বেটার অ্যাট দ্য স্কিলস দ্যাট রিকোয়ার স্পেশাল এবিলিটি। আগে পড়ছি আমরা, আবার এখানে সামারিতে পড়তেছি। স্পেশাল এবিলিটি মানে কি বলছিলাম, এটা SPATIAL উচ্চারণ হয় স্পেশাল, কিন্তু বানানটা হচ্ছে SPATIAL। এটা স্পেস থেকে আসছে, মানে আপনি মনে মনে চিন্তা করে একটা একটা পার্টস অ্যাসেম্বল করতে পারেন একজন পুরুষ মানুষ। এটাকে স্পেশাল এবিলিটি বলি আমরা। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তারা জানেন যে মেকানিক্যাল ড্রয়িংগুলো আমরা কী করি, যে অনেকগুলো পার্টস দিয়ে দেওয়া থাকে, আমরা মনে মনে চিন্তা করি যেগুলো অ্যাসেম্বল হলে কেমন হবে, তারপর সেটা একটা ড্রয়িং আঁকি, একটা সেকশন আঁকি বা একটা আঁকি। এটাকে স্পেশাল এবিলিটি বলি। তো এখানে একটা দিল্লিফ উদাহরণ দিচ্ছি আমি, যে আমাদের ম্যাপগুলো কী থাকে, উত্তরটা উপর দিকে থাকে, তাই না? একটা গাড়ির ধরেন রাস্তার ম্যাপ আছে, আমাদের দেশে ম্যাপ দিয়ে কেউ গাড়ি চালায় না, কারণ এটা অসম্ভব জিনিস, ম্যাপ অসম্ভব, গাড়ি অসম্ভব চালানো ওইভাবে। কারণ প্রতিনিয়ত আপনি একটা লোক বা একটা রিক্সার, তাই না, আমাদের দেশে হর্ন দিয়ে গাড়ি চালায়। আমার একটা ফ্রেন্ড আমার কইতেছিল যে চিটাঙ্গে ড্রাইভার ছাড়ে দিয়েছে একদিন, ছেড়ে দিয়ে নিচে চালায় আসবে বাসায় অফিস থেকে, হর্নটা গেছে নষ্ট হয়ে। তা আমারে কইতেছে যে ব্রেক ছাড়া বাংলাদেশে গাড়ি চালানো যাবে, কিন্তু হর্ন ছাড়া চালানো যাবে না, বুঝছেন না? আর বাইরে কি এই যে হর্ন এখানে দেন, আপনি একদিনে যে কটা হর্ন দেন, তার একটা দিলে আপনাকে পুলিশে ধরে নিয়ে যেত। বিদেশের একটা যদি আপনি দিতেন, যেরকম জায়গায় আমরা হর্ন দিই এবং যেভাবে দিই প্যাপ করে, একটা দিলে পুলিশে ধরে নিয়ে যেত। বাংলাদেশে যখন আসতাম আগে জাহাজ থেকে বা বিদেশ থেকে আসলাম, প্রথম দুইটা জিনিসের একটা হলো হর্ন, যেটাতে বুঝতাম যে দেশে আসছি, আর একটা হলো মশাটা শুরুতে এয়ারপোর্ট থেকে, আর হর্নটা শুরু হতো এয়ারপোর্টের যে গোল চক্করটা আছে না, ওইখান থেকে শুরু হতো হর্নটা। তো যাই হোক, তো বলতেছেন যে স্পেশাল অ্যাবিলিটিগুলো ছেলেদের বেশি হবে, যেটা আমরা আগে বলছি, যে আগে এটা যে সামারি পড়তেছি কথাগুলোতে রিপিটেড হবে। আগে কি বলছি, যে আমাদের রোড ম্যাপগুলো কী থাকে, নর্থটা উপরে থাকে। এখন আপনি একদিন সাউথ বাউন্ড, আপনি উত্তরার থেকে আসতেছেন ঢাকায়, তা আমরা মুখটা কোন দিকে, আপনার মুখটা তো দক্ষিণ দিকে, কিন্তু ম্যাপটার মুখটা উত্তর দিকে।
এই যে মাথার ভিতরে আপনি এটাকে চেঞ্জ করে নেবেন যে ওইখানকার রাইটটা এখানকার লেফট হবে, ওইখানকার এটা, এইটাতে ছেলেরা ভালো এবং এইটাতে মেয়েরা খারাপ। একজন মেয়ে ড্রাইভার হলে সে ম্যাপটা উল্টায় তারপরে যাইতে শুরু করবে, বুঝছেন তো? এটাতে আমরা স্পেশাল অ্যাবিলিটি বলতেছি। এটা টার্ম, বাট বানানটা স্পেশাল উচ্চারণ করতেছে, কিন্তু বানানটা কিন্তু ওই স্পেশাল না, মানে বিশেষ না, এটা স্পেস থেকে আসছে, মানে মনে মনে চিন্তা করে, মাথায় চিন্তা করে আপনি একটা জিনিসকে ফিক্স করা বা একটা জিনিসকে করা। আচ্ছা, দে আর মোর এগ্রেসিভ, কম্পিটিটিভ অ্যান্ড সেলফ অ্যাসার্টিভ। অ্যাগ্রেসিভ, তারা আক্রমণাত্মক যদি বলি, আমি বাংলার ভালো শব্দ পাচ্ছি না এখন। কম্পিটিটিভ, কম্পিট করে, এবং অ্যাসার্ট করে, মানে নিজের প্রভাবটা অন্যের উপরই করে। দেখবেন প্রায় একজন চাপাই দিচ্ছে একটাই, নিজের ছেলের উপর, নিজের বউয়ের উপর বা নিজের সাবঅর্ডিনেটদের উপর একটা কিছু চাপাই দিচ্ছে, নিজের ইচ্ছাটা চাপাই দিচ্ছে, তাই না? মানে এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মেল নেচারের ভিতরে। এখানে আল্লাহ শব্দটা উচ্চারণ করে নাই, কিন্তু এটা কে দিছে, বুঝছেন না? মানে ওইভাবে বলে না, নেচার বলতেছে, এটা বলতেছে, ওটা বলছে। আমরা সবসময় আল্লাহ বলবো প্রতিটি জিনিস, প্রতিটি কজের। আমরা একটা আল্লাহ যদি ডিফাইন করি না আমরা, তারপরেও যদি বলতে যান, ডিসক্রাইব করতে যান, তাহলে আমরা কি বলি? আল্লাহর একটা ডেসক্রিপশন বলি, আনকজড কজ অফ অল রিয়েলিটি। যা কিছু রিয়েল, যা কিছু এক্সিস্ট করে, তার আনকজড কজ, মানে তার সব কিছুর কারণও নেই, কিন্তু ওনার কোনো কারণ নেই। আনকজড কজ অফ অল রিয়েলিটি বলি আমরা। তো এইভাবে আমাদের কাছে সেটা, তারা বলবে নেচার, তারা এটা বলবে, হরমোন বলবে, হেন বলবে, তেন বলবে, যা বলতেছে আর। আচ্ছা, তারপর বলতেছে, দে নেড দ্য হায়ারার্কি and the rules, for without them they would be unable to tell if they were top or not, and that is of vital importance to most men. তাদের হায়ারার্কির দরকার। হায়ারার্কি মানে বিন্যাস, যেটাকে আমরা বলি ছোট থেকে বড়। ধরেন এমন যদি একটা অফিস হইতো যেখানে সকল এমপ্লয়ের একই র্যাঙ্ক, এখানে একটা পুরুষ নেচারের মানুষ মানে ইউজুয়ালি সে আরাম পাইতো না। তার জন্য র্যাঙ্কিংটা দরকার, বুঝছেন না? এই জন্য কমিউনিজম কাজ করে না দুনিয়ার কোথাও, কারণ ওই যে অল অ্যানিমালস আর ইকুয়াল, সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, ওইটাই কাজ করে। আপনি দেখেন এই কমরেড যেগুলো আছে, শি জিনপিং, তাকে যে ক্ষমতা দিছে, পৃথিবীর ইতিহাসে কোনো এরকম কোনো ক্ষমতার কোনো নাই। আপনার কি বলে, শি জিনপিং না, ওর নাম শি জিনপিং তো, হ্যাঁ, মানে শি আর কি, যাই হোক, ইসের এই যে চায়নার প্রেসিডেন্ট, তাকে যে পরিমাণেই দিছে, মানে তার আগেরগুলোও খুব ছিল, পাওয়ারফুল ছিল, কিন্তু এইবার তাকে এই লাস্ট কংগ্রেসে তাদের যেই দিছে তাকে, এটা মানে কোনো মানুষ পৃথিবীর উপরে এত ক্ষমতা নিয়ে হাঁটে নেই আর কি। এই যে হায়ারার্কি, এই যে একজন, এটা একটা মেল জিনিস, এটা না হলে একটা পুরুষ কাজ করে কোনো মজা পাবে না, বুঝছেন? মানে ছড়ি ঘোরানো বলে না, ছড়ি ঘোরাইতে না পারলে তার কাছে কাজের কোনো মানে হয় না। এই জন্য কমিউনিস্ট স্টেটগুলোতে দেখবেন উপরের পজিশনগুলো সাংঘাতিক পাওয়ারফুল, মানে কি বলবো আপনার, এই স্ট্যালিন কয় কোটি মানুষ মারছে এটা হিসাব তারাও করতে পারে না, অথচ তারা কি সবাই কমরেড ছিল না? তাদের কথা কী ছিল? সবাই আমরা ইকুয়াল, সবাই স্টেটের জন্য কাজ করবো বাই। তো যাই হোক, তো বলতেছেন যে দে নিড দ্য হায়ারার্কি অ্যান্ড দ্য রুলস। তাদের এই বিন্যাসটার দরকার, নিচের থেকে উপরে থাকবে একটা এবং রুলস দরকার, মানে নিয়ম কানুনের দরকার, বেশি ফর্মাল নিয়মের দরকার। আচ্ছা, ফর উইদাউট দেম দে উড বি আনএবল টু টেল ইফ দে ওয়্যার টপ অর নট। এগুলো যদি না থাকে তাহলে সে যে টপ পজিশনে আসে বা সে যে একটা কর্তৃত্বে আছে, এটা বলার কোনো থাকবে না তার। অ্যান্ড দ্যাট ইজ অফ ভাইটাল ইম্পর্টেন্স টু মোস্ট ম্যান। বেশিরভাগ পুরুষের কাছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ফ্যামিলিতেও সে টপ থাকবে, এটাই আল্লাহ তাআলাও কিন্তু ওইভাবে বানাইছে, আমির ওই জন্যই বানাইছে। ফ্যামিলিতে সে টপ থাকবে। মুসলিম কনসেপ্ট অফ জাজ তো আপনারা জানেনই কী বলছে, শুধু পুরুষরাই জাজ হবে। অথবা আমিরের কনসেপ্টটাও মোটামুটিভাবে সর্বজন স্বীকৃত যে এটা শুধু পুরুষদের জন্যই করা, এক্সেপশন আছে, কিছু মানুষ মনে করে যে আদারওয়াইজও হইতে পারে। আচ্ছা, আসেন তারপরে একটু সামনে যাই। এখানে বলতেছেন যে ইট সিমস আনরিয়েলিস্টিক টু ডিনাই এনি লঙ্গার দ্য এক্সিস্টেন্স অফ মেল অ্যান্ড ফিমেল ব্রেন ডিফারেন্সেস। এটা অস্বীকার করা অসম্ভব যে ব্রেনটাই আমাদের ডিফারেন্টলি বানানো, ছেলেদের এবং মেয়েদের। Just as there are physical dissimilarities between males and females, যেভাবে ফিজিক্যাল ডিসিমিলারিটি আছে ছেলেদের এবং মেয়েদের ভিতরে, এগুলা কিন্তু ইমোশন না, এগুলো স্ট্যাটিস্টিক্স। আপনারা গিয়ে এখনই যদি ইন্টারনেটে বসেন অথবা স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে দেখবেন যে সাইজ, বডি শেপ, স্কেলেটন, টিথ,
এজ অফ পিউবার্টি, দের আর মানে এখান থেকে শুরু করে সব কিছুতে ডিফারেন্স পাবেন। ব্রেনের সাইজে পাবেন, হার্টের সাইজে পাবেন, ফিজিক্যাল অ্যাভারেজ হাইটে পাবেন, অ্যান্ড সো অন, বাকি যা, এমনকি ফুড প্রেফারেন্সও পান না? আপনার গ্রামে শোনেন না যে আরে তুই তো মেয়েদের মতো এটা খাইতেছিস, এই কথা বলে কেন? ইট ইজ আনইউজুয়াল, মেয়েরা এই জিনিসগুলো খাবে, এটা ইউজুয়াল। এই পোড়া মরিচ পোড়া, শুটকি ভাজা, তারপরে ওই মুরগির পা আছে না, ঠ্যাংটা, মুরগির ঠ্যাং কিন্তু খাইছেন আপনারা? পুরুষ মানুষ খাওয়া খুব রেয়ার, কিন্তু ওটা তো মেয়েদের জন্য রিজার্ভ। ওই মজার জিনিস, কিন্তু কুড়কুড় করে খায় যেটা আর কি, ওইটা আবার ফ্রাই করে খায়। কিন্তু আমি বলতেছি যে ফুডের নেচারটা আপনি কিছু বললেন না। মানে আমার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলি যে আমাদের ঢাকায় যে ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে যখন 50% টাইমে যখন সেপারেশনের ব্যাপারে মেয়ের আগে খায় ফেলে আমাদের এইখানে, কারণ আমরা নামাজ পড়ে এসে খাই, মেয়ের আগে খায় ফেলে। তো ওই আমাদের ফ্যামিলি ওই ট্র্যাডিশনাল ওই ফ্যামিলি না যে ওই হাড়ির তলানি মেয়েরা খাবে, এটা না। কিন্তু ইয়েট দেখা যাবে যে তারা একটা টাইপ অফ জিনিস প্রেফার করতেছে, বুঝছেন না? এই পোড়া, ওই ভাজা, ওই ভর্তা, আপনি একটা টাইপের জিনিস প্রেফার করতেছেন। এটা আল্লাহ দিয়ে দিচ্ছে। ফুড পর্যন্ত আমি বলতেছি। কালারে দেখেন, আপনি কালারে তো আপনি একদম 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 এমনি দেখবেন যে আপনি যে এই কালারের কাপড়টা পরে আসছেন, এটা খুব এক্সেপশনালি আপনি পরছেন, কিন্তু 9 out of 10 মেয়ের এটাই তার ন্যাচারাল লাগবে, আরও কালারফুল হবে তাদেরটা, আমি বলতেছি কথাটা। কিন্তু ইউজুয়ালি দেখবেন এখানে বাকিরা দেখেন, আমি আপনার দোষ ধরতেছি না, কিন্তু আমি খুব কালারফুল কাপড় পরতাম যখন পড়তাম ইয়াং এজে। ইউজুয়ালি দেখেন বাকিরা ইয়াং এজের কিন্তু কেউ একেবারে লাল চেক আছে না, কতগুলো ফোটা ফোটা আছে না, টিপিক্যাল কিছু, এগুলো পরে নেই। এটা আল্লাহ তালা দিয়ে দিচ্ছে, এবং ওইভাবেই ওরিয়েন্টেশনগুলো হয়, ওইভাবে ওরিয়েন্টেশন, এবং দোষের কিছু নাই। তার ভিতরে কেউ একজন যদি একটু এদিক সেদিক বা এক্সপেরিমেন্ট করেন, অনেক সময় কাপড়টাও একটা বিদ্রোহ, মানে যে কাপড়টা ইউজুয়ালি পরা হয় তার এগেনস্ট যে পরা, যেমন জিন্সের কাপড়টা কীভাবে আসছে, মানে এটাও কিন্তু এটার ভিতরে কিন্তু একটা আছে, মানে ওয়েস্টে যে ইয়াং জেনারেশন যে পড়তো, এটার কিন্তু মানে আপনার অর্ডার অফ থিংসকে ডিনাই করা, বা একটা কী বলবো, দ্রোহ যেটাকে বলে, মানে প্রচলিত নিয়মের বাইরে যাওয়ার একটা আছে, সেটা আলাদা একটা ব্যাপার। আচ্ছা, আসেন তারপরে। তো বলতেছে যে while the sex of the brain is determined at the time of neural organization in the womb, আপনার ব্রেইন এবং ইসের অর্গানাইজেশন হয় কোথায়? জরায়ুতে। তখনই কিন্তু ব্রেইনের সেক্সটা ডিটারমাইন্ড হয়, মানে ব্রেনটা মেল ব্রেন হবে না ফিমেল ব্রেন হবে, এটা ডিটারমাইন্ড হয়। The difference of brain sex doesn't show fully until hormones of puberty come on stream. কিন্তু এটা প্রকট হয় আইসা পিউবার্টিতে, ম্যাপিং হয় মায়ের জরায়ুতে, কিন্তু প্রকটভাবে দেখা দেয় কোথায় এসে? পিউবার্টিতে, মানে যখন বয়ঃসন্ধিতে আসে 9-10, গলার স্বরটা আলাদা হয়ে গেল, মোচ গজায় গেল, বুঝছেন না? মেয়েদের আবার যে চেঞ্জগুলো আসলো সেইখানে এসেই হয়। এটা তো আমরা এমনিও জানি যে আপনার আম গাছ পুঁতছেন, আর আম গাছ আর জাম গাছ পাশাপাশি পুঁতছেন, আমার জাম ধরবে 10 বছর পরে গিয়ে বা 5 বছর পরে গিয়ে, তাই না? কিন্তু প্রসেস তো শুরু হয়েছে যেদিন বীজ পুঁতছেন সেই দিনই, তাই না? এরকম ব্যাপার আর কি অনেকটা, জাস্ট আমি লেমেন্স টার্মে বললাম। আর আমরা সামারি পড়তেছি, এগুলা কথাগুলো হয়তো আমরা আগে একবার করে পড়ছি বা এই ধরনের কথা পড়ছি। আচ্ছা, আসেন এখানে। একজন নরওয়েজিয়ান ফিজিওলজিস্ট তার একটা দিচ্ছেন, এখানে উদ্ধৃতি দিচ্ছেন, আমরা পড়বো উদ্ধৃতিটা। It seems nevertheless frightening that well-educated people, some of whom have reached the highest levels within the scientific community, demonstrate ignorance of, or else simply seem to deny, elementary biological facts. Some hold the view that even if behavior differences between the sexes should be in part the result of biological differences between them, research discussions in this field should not take place because of the risk of supplying racist and undemocratic elements, alibis বলি আর কি, মানে অজুহাত ফর দেয়ার ভিউজ। বলতেছেন যে প্রথম অংশটায় বলতেছেন যে এটা দেখলে ভয় লাগে যে কিভাবে হায়েস্ট লেভেলের এডুকেশন লাভ করা মানুষরাও
বায়োলজিক্যালি ডিফারেন্সগুলোকে অ্যাকনোলেজ করতে চান না, সত্যকে সত্য বলে মানতে চান না। আল্লাহ যেটা দিয়ে দিয়েছেন এটাকে, আল্লাহ বলতে তারা তো নেচার বলতেছে, যাই হোক, মানে এটাকে মানতে চান, এটাকে অস্বীকার করতে চায়, জোর করে অস্বীকার করতে চায়। তারপরে বলতেছেন সিম্পলি ডিনাই এলিমেন্টারি বায়োলজিক্যাল ফ্যাক্টস, মানে এগুলো বায়োলজিক্যাল ফ্যাক্ট, তারপরে তারা এটাকে অস্বীকার করতে চায় হায়েস্ট লেভেলে পড়াশোনা করে। তারপরে বলতেছেন সাম হোল্ড দ্য ভিউ দ্যাট ইভেন ইফ, এবং কেউ কেউ মনে করেন যে যদিও আমাদের এই ডিফারেন্সগুলো আছে, যদিও বায়োলজিক্যাল ডিফারেন্স আছে, তারপরে আমাদের এগুলো নিয়ে কথা বলা উচিত না, কারণ তাতে কী হবে, আমরা ডেমোক্রেটিক হব না বা পলিটিক্যালি কারেক্ট হব না, অর্থাৎ ম্যান ওমেনকে ইকুয়াল স্বীকার করতে পারবো না। মানে জোর করে হলেও আমাদেরকে এগুলা থেকে চুপ থাকা উচিত এগুলোর ব্যাপারে, এবং এগুলো অস্বীকার করা উচিত, এবং এগুলা পাত্তা দেওয়া উচিত না দেওয়া, বরং ডেমোক্রেটিক ভ্যালুই করা উচিত। এই জন্য আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে ফেমিনিজম হচ্ছে একটা পলিটিক্যাল এজেন্ডা। ফেমিনিজম কিন্তু কোনো বায়োলজিক্যাল বা ন্যাচারাল ইস্যু না, পলিটিক্যাল এজেন্ডা। কিছু কিছু মানুষ আপনাকে, ইতিহাসে সবসময় দেখবেন, কিছু কিছু মানুষ আপনাকে সবসময় বলতে চেষ্টা করছে এইটা ঠিক আর এটা ঠিক না, বুঝছেন না? যেমন বলবে যে হলোকাস্টের ইহুদিদেরকে মারা হয়েছে, এইটাই ঠিক, মারার কোনো রিজন ছিল না, এইটাই ঠিক, এটাই আপনার মাইনে নিতে হবে, বুঝছেন না? কিন্তু উল্টাটা আপনাকে কখনোই ইনভেস্টিগেটও করতে দেবে না, করলেই আপনি আসামি হয়ে যাবেন। এই একইভাবে এখন আসছে ফেমিনিজম বা এটা যে ম্যান অ্যান্ড ওমেন আর ইকুয়াল, এইটাই পলিটিক্যালি ঠিক। এটা যদি উল্টাই করেন তাহলে আপনি সেকেলে বা আপনি এটা তারা দেওয়ার চেষ্টা করছে। এগুলোর পলিটিক্যাল এজেন্ডা, এগুলোর পিছনে ডেফিনেট কারণ আছে, ডেফিনেট রিজনস আছে কেন তারা এগুলো, হোমোসেক্সুয়ালিটি বলেন, লেসবিয়ানিজম বলেন, এগুলো যুগে যুগে কিন্তু এগুলো হয়ে আসছে। মানে এইটাকে ঠিক এবং এইটাকে অঠিক বলে দিচ্ছে তারা, উইদাউট গোয়িং ইনটু মানে ন্যাচারাল কোনটা, মানে আল্লাহ কোনটা দিচ্ছেন, কোনটা স্বভাবজাত, কোনটা স্বাভাবিকভাবে আসবে বা যাবে, এটা না বলেই তারা বলেছে এটা ঠিক বা এটা অঠিক। আচ্ছা, আমরা একটু আগেই এরপরে বলতেছেন যে দ্য আর্গুমেন্ট, অ্যান্ড ইট ইজ ওয়ান টু উইচ উই সাবস্ক্রাইব, ইজ দ্যাট we are more likely to make the best out of the world that we have once we understand how it is made, rather than by trying to construct the world that we want from materials of which we are ignorant. কি বললেন? যে দুনিয়াটাকে বেস্ট চালানোর, বেস্ট জায়গা বানানোর, বেস্ট ডেভেলপ করার বা বেস্ট লাইফ মানানোর জন্য আল্লাহ যেভাবে বানাই দিয়েছেন, হাউ ইট ইজ মেড, মানে কে বানাইছেন? আল্লাহ তো বানাইছেন। আমাদের বিশ্বাস মতো আল্লাহ, তারা নেচার বলতেছে, আল্লাহ কথাটা উচ্চারণ করতেছে না। যেভাবে এটা আছে সেটাকে অ্যাকনোলেজ করে আগায় নিয়ে যাওয়াটা হচ্ছে বেস্ট ওয়ে, রাদার দেন আমরা রিকনস্ট্রাক্ট করতে চাইলাম আমাদের ইচ্ছা মতো ভালো মন্দকে ডিফাইন করে। এই কথাটার মিনিং হচ্ছে এটা, রাদার দেন বাই ট্রাইং টু কনস্ট্রাক্ট দ্য ওয়ার্ল্ড দ্যাট উই ওয়ান্ট ফ্রম মেটেরিয়ালস অফ উইচ উই আর ইগনোরেন্ট, এবং এমন জিনিস থেকে আমরা যেটা আবার কনস্ট্রাক্ট করতে চাইছি দুনিয়াটা, যেটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, হাউ ইট ওয়ার্কস, কীভাবে আসছে, কেন আসছে, কী কাজ করে। যেমন হরমোন সম্বন্ধে যেটা বলতেছে, হরমোন এমনই একটা জিনিস আমাদের খুব সামান্যই জানি আমরা এটা সম্বন্ধে, হাউ ইট ওয়ার্কস যেটা করে। আপনাদের একটা গল্প বলছি বোধহয় আগে, যে এই মেয়েরা যে পিলগুলো খায়, এই যে কন্ট্রাসেপটিভ পিল, এগুলা আপনার এক্সক্রিমেন্টের সাথে বাইর হয়ে যায়, মানে পেশাব পায়খানার সাথে বের হয়ে যায়, টয়লেট থেকে গিয়ে নদীতে যায়, নদীর থেকে গিয়ে আবার পিউরিফিকেশান এসে যায়, পানি পিউরিফিকেশান প্ল্যান্টে যায়, আবার ওইগুলো ফিরে আসে ট্যাপে, আপনার পানের ট্যাপে। এটাকে আলাদা করার কোনো রাস্তা নেই, মানে পারে নাই এতদিনও এটাকে মারতে বা আলাদা করতে বা চেঞ্জ করতে পারে নাই। এটা যখন রিএনটেক করতেছে, এটা ইংল্যান্ডের প্রবলেম বলতেছি আমি, ইংল্যান্ডের ইসের প্রবলেম, হয়তো এখানে আসে, আমি জানি না, শিওর না, এই বইতেও হয়তো আছে, কোথায় পড়ছি আমার শিওর না, বাট আমি লিখছি কোথাও এটা নিয়ে। রিএনটেক যখন আপনি করতেছেন, আবার পানিটা খাচ্ছেন, একটা মেয়েও খাচ্ছে, একটা ছেলেও খাচ্ছে, এর প্রভাবে ছেলেদের স্পার্ম কাউন্টটা কমে যাচ্ছে, এবং ইংল্যান্ডের মানুষজন, পুরুষরা স্টেরাইল হয়ে যাচ্ছে। খুব খুব সহসাই তাদেরকে বাইরের থেকে ষাঁড় ভাড়া করতে হবে টু গেট দেয়ার, মানে বুল বলি আর কি, ষাঁড় বললাম আমি, কথাটা বুল বলে তো, এটা বাংলার ভালো বাংলা পাই নাই আমি, টু গেট দেয়ার ওমেন ইমপ্রেগনেটেড, মেয়েদের বাচ্চা হওয়ার জন্য বাইরের থেকে পুরুষ মানুষ ভাড়া করতে হবে, যে হারে কমতেছে আর। এই যে এগুলো নিয়ে নাড়াচাড়া বলতে আমি বলছি যে আল্লাহ যে জিনিসগুলোকে দিয়ে দিচ্ছেন, আমরা বলি না আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা,
আল্লাহ সৃষ্টির পরিবর্তন করলে এগুলার ফলাফলটা এইভাবে আসে, অনেক পরে আসে হয়তো। কিন্তু আমরা আমরা এমন জিনিসের নাড়াচাড়া করতে চাই যেটার সময় আমাদের আইডিয়া নেই যে হাউ ইট ওয়ার্কস বা এটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আমি বলছিলাম যে আমার এক ফ্রেন্ডের বাবা ছিলেন ঢাকা মেডিকেলের প্রিন্সিপাল। তো আমরা যখন স্কুলে পড়ি ওর একটু টেন্ডেন্সি ছিল একটু শর্ট হবে আর কি, মানে আসে না দেখলে বোঝা যায় যে সবাই একটু লম্বা হয়েছে, একটু কম লম্বা হয়েছে। তো বাপে ওরে হরমোন ইঞ্জেকশন দিছে, দেখা গেল লম্বা হয় নাই, সাইডে চ্যাপটা হয়ে গেল আর অনেক লোম গজায় গেল গায়ে, বুঝছেন না? এইসব জিনিসের নাড়াচাড়া করা উচিত না, এগুলো হলো নেচারের জিনিস, আল্লাহ দিয়ে দিচ্ছেন, এগুলো আমরা এখন ভালো করে বুঝি না। আসলে দেখবেন আপনি একটু একটু ডিপার পড়াশোনা করলে দেখবেন যে অনেক কিছু কীভাবে কাজ করে এখন বুঝেই না। খুব সিম্পল, অ্যাসপিরিন কীভাবে কাজ করে এটাও বোঝে না এখন মানুষ। আমি দেখছি পড়ে দেখছি যে অ্যাসপিরিন কিন্তু সর্বরোগের মহৌষধ ছিল অল্প কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু এটা কীভাবে কাজ করে রিয়েলি এটা বুঝে না এখন পর্যন্ত। এরকম অনেক কিছু আছে। যাই হোক, আমরা আগায় যাই। এখানে বলছেন ইফ সেক্স ডিফারেন্সেস ওয়ান্স অ্যাকনোলেজ আর ডিমড টু বি রং, হার্টফুল অ্যান্ড আনজাস্ট, there is no way to eliminate them. আমরা যদি এই ডিফারেন্সটা বুঝে যদি আমার কারোর কাছে মনে হয় এটা তো অবিচার, কেন আমার ভাইটা, একজন মেয়ে বলতে পারে কেন আমার ভাইটা 6 ফুট আর আমি কেন 5 ফুট 3 গিয়া শেষ, এটা অবিচার যদি মনেও করি আমরা, ওনারা বলতেছেন অ্যান্ড আনজাস্ট দেয়ার ইজ নো ওয়ে টু এলিমিনেট দেম, কিন্তু এটা এলিমিনেট করার কোনো রাস্তা নাই। মানে আপনি যেটাকে পার পেয়ে যাবেন, হ্যাঁ আপনি করবেন, ওটা আরেকটা জিনিস হবে আর আপনি ম্যানিপুলেট করতে পারেন, ওটা একটা মেয়ে থাকবেন, ওটা আরেকটা জিনিস হবে, বুঝছেন না? এই দেখা যাচ্ছে সেটাই যারা ওইভাবে চেষ্টা করছেন। যেমন ধরেন ওই টেনিসে ছিল ওই যে মার্টিনা নাভ্রাতিলোভা এবং বিলি জিন কিং, ওরা টেনিসে খুব ভালো ছিল। বিলি জিন কিং তো অনেক সময় হরমোন টেস্টে ফেল করছে, মানে তার মেল হরমোন বেশি, যতটুকু থাকা তার চেয়ে বেশি, তার মেয়ে হিসাবে খেলতে দেয়নি, বুঝছেন না? তো যখন ওইরকম ওইসব ম্যানিপুলেট করতে থাকবেন আরেকটা জিনিস হবে, ওটা ন্যাচারাল জিনিস থাকবে না। এখানে একটা উদাহরণ দিচ্ছেন, কটা বাচ্চা দেখেন, আচ্ছা একটা পড়ি তাহলে এইটা দাগ দিয়ে রাখছি আমি, যখন দাগ মানে স্টার দিয়ে রাখছি, দেখি কি বলে। যখন লিখছি মানে যখন পড়ছি প্রথম স্টার দিয়ে রাখছি। টাইগার গিভস এ টেলিং এক্সাম্পল, মানে বাঘ নিয়ে কোনো একটা কিছু বলতেছে। দ্য পারফরমেন্স অফ ইয়াং ওমেন রাইটিং এক্সামিনেশনস ড্রপ বাই as much as 14% depending on the timing of their menstrual cycle. ও আচ্ছা, টাইগার বোধহয় একজনের নাম হইতে পারে, এখানে আমি জানি না, পড়ে দেখি এটা, মানে আমি ভুলে গেছি কী পড়ি। সাম ফার্স্ট ক্লাস ফিমেল ব্রেইনস আর কন্ডেমড বাই দেয়ার বায়োলজি অ্যান্ড দ্য অ্যাক্সিডেন্ট অফ দ্য ক্যালেন্ডার টু এ সেকেন্ড ক্লাস রেজাল্ট। বলতেছেন যে পারফরমেন্স অফ ইয়াং ওমেন এক্সামিনেশনের সময় যে লিখবে যে 14% ড্রপ করে যায় যদি তার তখন মেনস্ট্রুয়াল সাইকেলে থাকে সে। এটার জন্য ওনারা সাজেস্ট করছে, আমি মনে করি এটা আমি যদি হইতাম কোনো অ্যাডমিনিস্ট্রেটর বাই, আমি এটা মানে 2টা অপশনের রাখতাম আর কি এক্সামে, মানে সেই এক্সামটা এই সময় দিতে পারে অথবা এই সময় দিতে পারে, এরকম একটা সিস্টেম রাখতাম আর কি, রাখা উচিত যদি সত্যি জাস্টিস করতে তাহলে তাই রাখা উচিত। আচ্ছা, তারপর বলতেছেন যে সাম ফার্স্ট ক্লাস ফিমেল ব্রেন আর কন্ডেমড টু বাই দেয়ার বায়োলজি অ্যান্ড দ্য অ্যাক্সিডেন্ট অফ দ্য ক্যালেন্ডার টু এ সেকেন্ড ক্লাস রেজাল্ট। ব্রেনগুলো ফার্স্ট ক্লাস কিন্তু রেজাল্টটা সেকেন্ড ক্লাস হয়ে যায় ক্যালেন্ডারের বদৌলতে, এটা বলতেছে না। ইয়েস, ইট ইজ ট্রু। এই জন্য কিন্তু জাজ ফ্রান্সে এখনও পর্যন্ত মেয়ে জাজ হইতে পারে না, মানে এই বইটা যখন লেখা হয় তখনও পারে না, বিকজ ওই সময়টা দেখা গেলো যে একটা লোকের মৃত্যুদণ্ডের ডিসিশন ওই দিন হইতে হবে, বুঝছেন না? তার ইমোশন হাই, হয় দিয়েই দিল অথবা দেওয়ারটা দিল না আর কি। এটা আল্লাহ দিচ্ছেন এইভাবে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যত সুন্দর করে অ্যাকসেপ্ট করবেন, যত ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন। বার্ধক্যের মতো জিনিস, যে লোক বার্ধক্য রেজিস্ট করে সে দেখতে কিন্তু আগলি হয়ে যায়, আপনি খেয়াল করে। যে মহিলা বা যে পুরুষ বয়সটাকে রিজেক্ট করতে চায়, বয়সের বিপরীতে দেখাইতে চায় যে আমিই আছি। তো আমেরিকাতে তো এই যে আপনার ফেস লিফট, এই এই জিমনেশিয়াম, ইমপ্ল্যান্ট, এগুলো কইরা শরীরটারে বানায় রাখছে। তো একজন লিখছে যে দেখতে কি কি অদ্ভুত লাগে যে মানুষগুলো তো আসলে বুড়া, তাদের মনগুলো তো বুড়া, শরীরগুলোরে তারা বানাইছে ইয়াং। কি যে অসঙ্গতি লাগে, কি যে অস্বস্তি লাগে তাকে দেখতে, কারণ তারা তো ইয়াং চিন্তা করতে পারে না, বুঝছেন না? এটা হলো যখন আপনি রেজিস্ট করবেন, আর যখন আপনি বয়সটাকে মেনে নিয়ে আল্লাহর বিধান হিসাবে মেনে নিয়ে, লাইফের নিয়ম হিসাবে মেনে নিয়ে তার সাথে চলবেন। একজন অস্ট্রেলিয়ান কনভার্টার মুসলিমা, উনি তার বইতে লিখছেন যে প্রথম যখন উনি মুসলিম হন, আমাতুল্লাহ আর্মস্ট্রং তার নাম, প্রথম যখন উনি মুসলিম হন উনি খেয়াল করতেন যে মুসলিম দেশগুলোতে বুড়া মানুষগুলো দেখতে খুব সুন্দর। তার কারণ তারা মোর মার্সিফুল, তারা দয়ালু, কাইন্ড, তারা ওয়েল বিহেভ, বুঝছেন না? বিকজ তারা তাদের বার্ধক্যটাকে
একসেপ্ট করে হ্যাপি আছেন এবং সেই অনুযায়ী অ্যাক্ট করেন। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলতেছেন যে এত আগলি লাগে, আসলে দেখেন আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু দেখতে একটা বুড়া লোক মুখে দাঁড়িয়ে নেই, দেখতে খুব আগলি লাগে না? সব ভাজ হয়ে গেছে, আপনি খেয়াল করেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা ক্লিন শেপ, তার পাশে দেখতে কিন্তু খুব আগলি লাগে। ইভেন আমাদের দেশে এখন দেখা যায় বুড়া লোক যে অনেক বয়স হয়েছে কিন্তু ক্লিন শেপ, দেখতে খুব আগলি লাগে। অথচ যখন সে বয়সটাকে মেনে নিবে, তার চালচলনের একটা ভারিক্কি ভাব আসবে, তার ড্রেসে আসবে, তার চেহারাটা দাঁড়িয়ে থাকবে, বুঝছেন না, এভরিথিং ফিটস, তখন তাকে দেখতে কিন্তু সুন্দর লাগে। এটা উনি বলতেছেন, উনি ওয়েস্টার্নার, উনি অস্ট্রেলিয়ান, কিন্তু উনি বলতেছেন যে উনি প্রথম দিকে চিন্তা করতেন যে কেন এরকম লাগে, মানে কোথাও একটা অসঙ্গতি লাগে। পরে উনি চিন্তা করলেন যে অ্যাজ দে বিকাম ওল্ডার দে বিকাম বিউটিফুল, কারণ তারা প্রজ্ঞাটা তাদের ভিতর আসে, দয়া আসে, মায়া আসে, ক্ষমা আসে এবং কামনেস আসে, অস্থিরচিত্ততাটা চলে যায়। ওয়ারেজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি মানে কেমনে করে ফিট থাকতে হবে, কেমনে করে লিপস্টিকটা মাখতে হবে, কেমনে করে মানে চেস্ট লাইনটা উঁচা রাখতে হবে, এই করতে গিয়ে জীবনটা শেষ আর কি, বুঝছেন না, এবং খুব অসুখী জীবন তারপরেও। আচ্ছা, this cannot in any time this cannot in any sense be just, yet many women would rather accept this injustice than press for an examination system which would acknowledge and take into account this female biological disadvantage. অনেক মেয়ে নিজেদেরকে জাহির করতে গিয়া বা আমরাও পারি দেখাইতে গিয়া এটা অস্বীকার করবে এবং দুইটা এক্সামের সিস্টেমকে অ্যাকসেপ্ট করবে না, না আমরা একসাথে এক্সাম দিব, ছেলেরা যখন দেয় তখনই দিব, বুঝছেন না? এটা হচ্ছে গোয়িং এগেন্সট দ্য নেচার। তার চেয়ে উচিত ছিল কি করা, যে আমার একটা চয়েস থাকবে যে আমি এই এক্সামটা এই সময় দিতে পারি, বাই চান্স যদি আমার কোনো সমস্যা হয় 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে দিতে পারি। কিন্তু অনেক মেয়ে ফেমিনিস্ট হইতে গিয়া বা আমরাও সব পারি বা আমরাও সমান এটা দেখাইতে গিয়ে এটাকে অ্যাকসেপ্ট করবে না, এটাই বলতেছেন। ইফ এ সিমিলার প্রপোর্শন অফ মেন সাফার্ড এ সিমিলার হ্যান্ডিক্যাপ, it is a fair bet that legislation would have been passed by now to migrate its effects. যদি ছেলেরা এরকম করতো, সাফার করতো, বাই দিস টাইম এমনি বলতেছেন যে শিওর যে অল্টারনেটিভ ব্যবস্থা তারা করে ফেলতে, বুঝছেন তো ব্যাপার, অল্টারনেটিভ ব্যবস্থা তারা করে ফেলতে। আচ্ছা, এরপরে ওই কথা বলতে এই জন্য আমি ডাক দিয়ে রাখছি জিনিসটা। যাই হোক, এখানে কোথাও আগে বোধহয় বাঘের কোনো গল্প টল্প আছে, আমি তো পড়ি নাই, ওটা দরকার নেই আমাদের পড়ার, এই জন্য আমি ই করি নাই, কোথাও আসে হয়তো, অথবা কারোর নামও যদি হয় টাইগার, আমি জানি না, কিন্তু টাইগার কথাটা আছে এখানে। যাই হোক, এরপরে আসেন, নন সেক্সিস্ট টিচিং ইজ এ টোটাল প্রসেস, ইট শুড ইনভলভ অল আসপেক্টস অফ ক্লাসরুম এনভায়রনমেন্ট আনলেস দেয়ার বিহেভিয়ার ক্লিয়ারলি ওয়ারেন্টস দিস রেসপন্স। আচ্ছা, বলতেছেন যে নন সেক্সিস্ট টিচিং যদি করেন, মানে এটা এমনভাবে করতে হবে যে সব ফিল্ডকে কভার করতে হবে, কতকটা কইরা কতকটা না করে পারবেন না। নন সেক্সিস্টই যদি করেন, ধরেন আপনি কথার কথা, আমি অন্য একটা কথা বলতেছি, আপনি ছেলে আর মেয়ের ডিফারেন্সই করেন না, অ্যাকনোলেজ করেন না, সব কিছুতে আপনি বলেন সমান। ম্যাটারনিটি লিভ কেন দরকার আপনার কেন এক্সপেক্ট করেন যে গাড়িতে প্রেগনেন্ট অবস্থায় আপনি যদি বাসে ওঠেন আপনার জন্য কেউ চেয়ার ছেড়ে দিবে? তাইলে আপনি আগে অ্যাকনোলেজ করেন যে দেয়ার ইজ এ ডিফারেন্স, ঠিক না ব্যাপারটা? এটি তো জাস্ট, তারপরে আপনি সব অ্যাডভান্টেজগুলো নেন, ম্যাটারনিটি লিভ নেন, চেয়ারে গাড়িতে উঠলে আপনার জন্য কেউ জায়গায় ছেড়ে দিবে এটা এক্সপেক্ট করেন, আপনাকে ওই কন্ডাক্টর পিছনে হাত দেওয়া গাড়িতে উঠাবেন এটা এক্সপেক্ট করেন, যখন আপনি অ্যাকসেপ্ট করে নেবেন যে আই এম ডিফারেন্ট, তাই না? আর যদি আপনি এটা বলেন যে না কোনো ডিফারেন্স নাই, আমি সব পারি, আমি সব করতে পারবো বা করি, তাহলে আপনার এটা এক্সপেক্ট করা উচিত না। যাই হোক, আসেন, এখানে বলতেছেন there are two problems here. First of all, it inevitably involves telling lies in the name of education. এইটা যদি করতে যান যে সবাই সমান, এই লাইনে যদি সমস্ত পড়াশোনাকে চালাইতে চান, তাহলে আপনার মিথ্যা কথা বলতে হবে, এডুকেশনের নামে মিথ্যা কথা বলতে হবে, তাই না? বলতে হবে তো আপনার মিথ্যা, আপনি তো এই জিনিসগুলো অ্যাকনোলেজ করবেন না। তো বাংলাদেশ মাশাআল্লাহ অনেক প্রোগ্রেস করছে, খালি ওড়না শব্দটা নিয়ে হাজার হাজার পেজ লিখে আছে, মানুষের খাই দেয় কাম নাই নাকি আমি বুঝি না। এখন আন্ডারওয়্যার লিখতাম যদি, তাহলে এটার দিকে হাজার হাজার পেজ লেখার কোনো দরকার ছিল? এটাও কি সেক্সিস্ট নাকি আমি জানি না। আন্ডারওয়্যার লিখলে তো এটা পুরুষ জিনিস লেখেন না, আই ডোন্ট নো, মানে কোথায় যাচ্ছে আমরা আমি জানি না। সময়ের আগে কিছু হইতে নাই, বুঝছেন না? এখনো ফুটপাতে লক্ষ লক্ষ মানুষ ঘুমাইতেছে, আরেক গ্রুপ অফ পিপল একই সোসাইটির মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো ইনভেস্টিগেশনের সাথে টেলিকনফারেন্সিং করতেছে। মানে এই যে হিটটা, এই যে সময়ের আগে হয়ে যাওয়াটা,
এটার বাষ্প বাইরেতেছে যা দেখতেছেন আর কি। ওড়না লিখলেও এক শ্রেণীর মানুষের গায়ে জ্বলতেছে। আপনি গিয়ে এখন ওই যে লোকটা ফুটপাতে ঘুমাইতেছে ওরা জিজ্ঞেস করেন যে ভাই বইয়ে ওড়না শব্দটা আছে, আপনার কোনো সমস্যা আছে? তো আকাশ থেকে পড়বে যে কি বলে, মানে বুঝছেন না ব্যাপারটা? সে কনসিভই করতে মানে পারসিভই করতে পারে না যে এটা একটা সমস্যার ব্যাপার হতে পারে। এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা মানে সে তর্ক করতে পারে, লিখতে পারে যে ওড়না শব্দ আছে কেন মানে পাঠ্য বইয়ে, এটা হেফাজত হয়ে গেছে, ওড়না লিখে হেফাজত হয়ে গেছে, বাকি তো রইলই সব, দাড়ি টুপি তেঁতুল সব রইলই, বুঝছেন না? তো বলতেছেন যে words still lies that are palpably recognizable as such by the children, মানে এমন লাই যেটা বাচ্চারাও আসলে বুঝবে যে এটা ঠিক না। বাচ্চারা তো হাসবে একটু তাকায় আপনার দিকে, যে আপনি বলেন যে ওই তোমরা সব সমান। আপনার মনে আছে না কিন্ডারগার্টেন কিড, আমি মানে জাহিলি যুগের দেখা সিনেমা, আর্নল্ড শোয়াজনিগার একটা ইনভেস্টিগেশন করতে ওই ইসে যায়, কি বলে একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়াইতে যায়। তো এখানে একটা ছোট্ট মেয়ে, তার এক একজনের এক একটা মুদ্রা দোষ আছে। ওই মেয়েটার মুদ্রা দোষ হলো সে বলে বয়েজ হ্যাভ পেনিস অ্যান্ড গার্লস হ্যাভ ভেজাইনা, এটা হলো তার আর কি, ক্লাসে বলে বেড়াইতেছে। মানে কোথা থেকে শুনছে সে, মানে খুব নির্দোষভাবে এখানে করছে, কিন্তু এটা তার একটা বলি, মানে কেউ কিছুক্ষণ পরে বা মানে আবার একটা দেখা হইলে সে এই কথাটা বলবে আর। এখন একে যদি আপনি বলেন যে তোমার সব সমান, হাসবে না আপনার নিয়ে? আপনি নিয়ে হাসবেন। এটা বলতেছে যে এমনই যেটা রেকগনাইজেবল অ্যাজ সাচ বাই দ্য চিলড্রেন, বাচ্চারাই বুঝবে যে আপনি মিথ্যা বলতেছেন যদি আপনি ইউনিসেক্স এডুকেশন দিতে যান, যে এডুকেশনের ভিতরে কোনোই থাকবে না, সবাই সমান, ছেলে মেয়ে সব সমান, ওড়না বলা যাবে না আর কি, যেটা আলটিমেট কথা। সেকেন্ডলি, দ্য টোটাল প্রসেস উড সিম টু লিভ ভেরি লিটল টাইম ফর লার্নিং এনিথিং এলস। আর প্রসেসটা এত কমপ্লিকেটেড হবে, প্রত্যেকটা জায়গায় আপনি মিশা কথা বলবেন, মিশা কথা ইম্পোজ করবেন বাচ্চাদের উপরে, আর কিছু শেখার কোনো চান্স থাকবে না, খালি এটাই শিখবে আর কি। এটাই শিখে বড় হবে যে ছেলে মেয়ে ইকুয়াল এবং কোনো ডিফারেন্স নাই, কারণ আপনি এত মিশা কথা শিখাবেন, এত কথা ইনজেক্ট করবেন, আর কিছু শেখার কোনো সময় থাকবে না। এটা কিন্তু ব্রিটিশরা বলতেছে, মুসলমানরা না, ব্রিটিশ দুইজন লেখক লেখিকা তারা বলতেছে। আচ্ছা, প্রায় আমাদের আরেকটা আজকে শেষ করে দিচ্ছি, চেষ্টা করি, 3-4 পৃষ্ঠা আছে। কয়টা বাচ্চা বলতো? হ্যাঁ, 34। তাইলে আমাদের ধরেন রাফলি 26 মিনিট, আমরা 12টা পর্যন্ত যাবো আজকে, ইনশাল্লাহ শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরে প্যারাগ্রাফটা যেটা আমরা পড়বো, উই ক্যান বিগিন টু কম্পেনসেট ফর দিস ডিফারেন্সেস বাই অ্যাকনোলেজিং দেম। আমরা অ্যাকনোলেজ করলে কম্পেনসেট করতে পারবো ডিফারেন্সকে। আমরা যদি অ্যাকনোলেজ করি যে একটা মেয়ে পরীক্ষার সময় যদি তার সাইকেল থাকে, ওই সময়টা থাকে, তার রেজাল্টটা খারাপ হইতে পারে, এটা অ্যাকনোলেজ করলেই আমরা কিন্তু একটা স্টেপ নিতে পারবো। অ্যাকনোলেজ যদি না করি তাহলে স্টেপ করতে নেবেন, আপনি স্বীকারই করতেছেন না যে আপনার কোনো সমস্যা আছে, তা আমি আপনারা কী করে অ্যাডভান্টেজটা দিব, এটাই বলতেছেন ওনারা, যে আমরা কম্পেনসেট করতে পারি, এটা আরেকবার তাকে পরীক্ষার সুযোগ দিতে পারি বাই অ্যাকনোলেজিং দেম। অ্যাকনোলেজ করবো যে এই সময়টা সে ফিট ছিল না বা থাকে না। ইফ ইউ অ্যাকনোলেজ ফর ইনস্ট্যান্স that boys are by nature more boisterous, selfish, aggressive and dominant than girls, we might try to modify that nature by example, restraint, punishment or bribery. মানে এই যে ছেলেরা যে এরকম হবে, এটা যদি অ্যাকনোলেজ করি তাহলে আমরা এটা কম্পেনসেট দেওয়ার চেষ্টা করতে পারি। কি কম্পেনসেট করার চেষ্টা করতে পারি? কীভাবে? ক্লাসে তাদেরকে বোঝাইলাম যে যে তোমরা এক্সাম্পল দিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফদেরকে হেল্প করতেন, এক্সাম্পল না, এক্সাম্পল দিলাম। যদিও কিন্তু হেল্প শব্দটার ভিতরে আমি ওই দিন বলছি পাভেলকে যে হেল্পের ভিতরেই আছে যে এটা ন্যাচারাল না, হেল্প হয় যখন কেউ আগে বাড়ায় কিছু করে, এটা হলো হেল্প। আচ্ছা, এক্সাম্পল দিলাম যে যত মানুষ দেখবেন যারা আল্লাহর, আমরা দিনের এক্সাম্পলে দিব, যে যত মানুষ দিনের এক্সাম্পল দিব, যত বড় বড় আমাদের যারা আমাদের কাছে এক্সাম্পল, তাদেরকে আমরা কি দেখি? তাদেরকে দেখি এই জিনিসটা অ্যাকনোলেজ করে তাদেরকে দুর্বল, আল্লাহ রসুল বলছেন না যে তারা তোমাদের ক্যাপটিভ, মনে আছে নাকি আপনাদের? বিদায় হয়ে যে বলছেন যে তাদেরকে কাইন্ডলি ট্রিট করো, তারা তোমাদের ক্যাপটিভ। আগে অ্যাকনোলেজ করলাম তারা আমাদের ক্যাপটিভ, তারপরে আমি কাইন্ডলি ট্রিট করার কথা বললাম, এক্সাম্পল আনলাম ওইখান থেকে, বলতে পারি। তারপরে কি? রিস্ট্রেন্ট, পানিশমেন্ট অর ব্রাইবারি। রিস্ট্রেন্ট মানে যাতে এই করে, নিজেকে সংযত করে। পানিশমেন্টের ব্যবস্থা করলাম, একটা লাইন ক্রস করলে ক্লাসে ধরেন বা কোথাও, অথবা ব্রাইবারি মানে আরেকভাবে করলাম আর কি, কোনো একটা জিনিস, ব্রাইবারি বলতে এখানে ওই ঘুষ বোঝাচ্ছে না, কোনো একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস করতে না করা আর কি। হ্যাঁ, বাট উই মাস্ট ফার্স্ট
accept that boys will be boys. কিন্তু আগে আমাদের accept করতে হবে যে ছেলেরা ছেলেই হবে। এটা accept না করলে তখন আমাদের কিন্তু গন্ডগোল্লা হয়ে যাবে সব কিছু। And if we so desire, they will have no, they will have to be changed from what they naturally are. তাহলে আমাদেরকে প্রথমে accept করতে হবে যে ছেলেরা ছেলেই, and if we so desire, এবং তারপরে they will have to be changed from what they naturally are. তারপরে তাদেরকে কৃত্রিমভাবে চেঞ্জ করতে হবে। কৃত্রিমভাবে মানে কি? হাউস রুলস করে চেঞ্জ করতে হবে, তাই না? হাউস রুলস। ঠিক আছে, তুমি অ্যাগ্রেসিভ, কিন্তু স্কুলে আসলে কিন্তু একটা মেয়ের গায়ে হাত তোলা যাবে না, ঠিক আছে না? বা টিফিনটা যখন রাখা হয়েছে, তোমার শক্তি আছে দেখে তুমি আগে গিয়ে টাইনা নিয়ে নিলে, তা না। আমরা রুল করে দিলাম মেয়েরা আগে নিবে, তারপর ছেলেরা নেবে। কথার কথা করতে পারি না আমরা? একটা জায়গায় অডিটোরিয়ামে মেয়েরা আগে বসবে, অথবা মেয়েরা পিছনে বসবে, আর ছেলেরা আগে বসবে। আমরা রুল করে দিব, বাই রুল আমরা এটাকে রেগুলেট করার চেষ্টা করব। কিন্তু এটাকে অ্যাকনোলেজই যদি না করি আর সমান বানায় দিই, তাহলে কী হবে? অ্যানার্কি হবে। যে যেভাবে পারবে সেভাবে হবে, তাই না? এই জন্য কিন্তু এই সিস্টেমগুলো কিন্তু বেসিক্যালি আপনি খেয়াল করলে দেখবেন যে দুনিয়ায় যত আইন কানুন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, এগুলো কিন্তু দুর্বলকে সাপোর্ট করতে করা হয়। আপনি যদি কিউতে দাঁড়ান, সবাই বাসে উঠতে পারবে। আপনি যদি তা না করেন, তাহলে যার মাসেল আসে সে শুধু উঠবে। এই তো ছিল না আনটিল ভেরি রিসেন্টলি। তোমরা যখন ছোটোবেলায় দেখছো না, একটা বাস আসলো, দৌড় মেরে গিয়ে যার জোর সে আগে উঠলো, একজন মহিলা দাঁড়ায় তাকে আসে, তার কোনো জায়গায় নেই। তো এখন আলহামদুলিল্লাহ কিছুটা হইলে তো হয়েছে, কিছুটা হলেও হয়েছে, পুরা হয় নাই, এখনও রয়েছে। এখনও মাসেল থাকলে হয়তো আগে গিয়ে, মানে সবাই আগে গিয়ে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, হজরত আসওয়াদে যাব। হ্যাঁ, তো এখন সমস্ত রুলগুলো কিন্তু হয়েছে বেসিক্যালি দুর্বলকে প্রোটেক্ট করার জন্য। এটা ইসলামেই বলেন আর আদারওয়াইজ বলেন, দুর্বলকে প্রোটেক্ট করার। মানে সবল তো তার বলে সবসময় গিয়ে চেষ্টা করবে যে সব কিছু নিয়ে নিতে। এইখানে একটা কথা বলছেন, যেটা আমি করছি, ফিমেল র্যাটস, মেয়ে ইঁদুর, after all may perform less well in the maze because the rat race is not a particularly congenial activity in which to participate. ওই মেজ মানে ইন্দুরে ছেড়ে দিয়ে, মেজ বলতে ধাঁধা আর কি, কোন দিক থেকে বাইর হইতে হবে, ওখানে ফিমেল মানে খারাপ করে, ভালো করে না আর কি, বিকজ সেটা তার একটা না, মানে তার নেচারের ভিতরে ওই জিনিসটা নাই। এইটা বলে যে কথাটা বলছেন, এই কথাটা আমি কোট করছি একাধিক জায়গায়, একটা বইয়ে কোট করছি, আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা। শোনেন, খেয়াল করে শোনেন এটা। মোস্ট ওমেন ডু এ গ্রেট অ্যামাউন্ট অফ ওয়ার্ক অ্যাট হোম। বেশিরভাগ মেয়েরাই ঘরে অনেক কাজ করে। অ্যান্ড মোস্ট মেন ডু এ ডিফারেন্ট সর্ট অফ ওয়ার্ক ইন দ্য অফিস অর অন দ্য ফ্যাক্টরি ফ্লোর। এবং বেশিরভাগ মানুষ, পুরুষ মানুষ, তাদের অফিসে অথবা ফ্যাক্টরি ফ্লোরে একটা ডিফারেন্ট টাইপ অফ কাজ করে। ন্যাচারালি আপনার বাচ্চা সচাইতেছেন আর ফ্যাক্টরিতে লেদ মেশিন চালাইতেছেন, দুইটা এক ধরনের কাজ না, আলাদা কাজ, কিন্তু কাজ করে। আচ্ছা, and in truth one sort of work is not necessarily better than the other. এবং সত্যি কথা যে একটা যে আরেকটা চেয়ে বেটার, এটা বলা যাবে না। আপনি যদি অফিস থেকে এসে ফিরে দেখতেন যে আপনার ছেলে বা মেয়ে, ছোটো মেয়ে পিছনে পায়খানা লাগানো অবস্থায় হাঁটতেছে, আপনি পছন্দ করতেন? আপনার দিনের সমস্ত মোডটাই নষ্ট হয়ে যেত, যাইতো না? যে লোক সারাদিন কাজ করে বাসায় এসে একটা নোংরা অগোছালো ঘর পায়, তারে জিজ্ঞেস করে দেখেন তার কেমন লাগে। তার মনে এসে পাগল হয়ে বাইরে হয়ে যাবে আরেকবার। অনেক সময় হয় না, একটা বউ করতে পারেন না, কোনো একটা ফিজিক্যাল কনস্ট্যান্ট আছে, বা কোনো একটা মেন্টাল আছে, বা কোনো একটা কারণে করতে পারে না, এসে ঘরটা খুব অগোছালো দেখেন একটা ছেলে নিতে পারে না, কিন্তু সে আর লজিক শুনতে চায় না তখন, যে আমার এটা হয়েছে, বাচ্চারা এটা করছে, ওটা, এটা শুনতে চায় না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি মনে করেন যে ওইটাই বেশি ইম্পর্টেন্ট, এটা না, এটা বলতেছে। এরপরে কথাটা শোনেন, খুব খুব দামি কথা। ওয়ান হ্যাপেন্স টু বি পেইড, যে ফ্যাক্টরিতে বা অফিসে করতেছে সে পেইড হয়, পয়সা পায়, বাট দ্যাট শুড নট কনফার এ স্পেশাল সর্ট অফ অনার টু দ্য ওয়ার্ক ইনভলভ। কিন্তু জাস্ট পেইড বলেই যেন তার কাজটাকে যেন একটু বেশি সম্মানিত না মনে করা হয়। পেইড বলেই, আরেকজন পেইড না,
কিন্তু তার মানে এটা না যে যিনি পেড উনি মানে মহৎ কাজ করতেছেন আর বাসায় যে করতেছে সে করতেছে না। তারপরের সেন্টেন্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্টেন্স, প্রস্টিটিউটস আর পেড। বেশ্যাদেরকে মানুষ পে করে, তারা পয়সা আর্ন করে, বাট দ্যাট ডাজ নট মেক দেয়ার ওয়ার্ক বেটার দ্যান দ্যাট অফ মাদার্স। কিন্তু প্রস্টিটিউটের কাজটা জাস্ট পেড বইলেই মায়েদের কাজের চেয়ে বেটার হয় না, এটা বললেন আর। এটা আমি কোট করছি একাধিক জায়গায়, আমার কোনো একটা বইতে কোট করছি, সম্ভবত সমকালীন অপ্রিয় প্রসঙ্গ অথবা বিবাহ নারীবাদ, দুইটার একটাতে করছি আমি। এছাড়াও বিভিন্ন বিভিন্ন জায়গায় করছি। যখনই এই কথাগুলো আসে যে কাজ করা মেয়েদের, তখনই আমি এতে কোট করি যে পেমেন্ট হলেই যে বেটার সেটা আমাদের মনে করা উচিত না। কিসের বিনিময়ে পেমেন্ট হচ্ছে এবং কি, আমি তো মনে করি যে আপনার রিক্সাওয়ালা সে আপনাদের চাটুকার যেগুলা চাটতে চাটতে জীবনটাকে জীবিকা নির্বাহ করে এবং হয়তো একটা পাজেরও চালায়, আমি তো মনে করি আপনার রিক্সাওয়ালা হচ্ছে অনেক ভালো, তার মনে কোনো গিল্ট নাই, সে কারো পা চাটে না, বুঝছেন না? সে সত্যটাকে ব্ল্যাককে ব্ল্যাক বলে, হোয়াইটকে হোয়াইট বলে। না হলে কেউ যে একটা নাটকে অনেক দিন আগে, জাহিলি যুগের নাটক, আমাদের যুগের আর কি, যে বস মর্নিং ওয়াক করতেছে বা দৌড়াইতেছে আর পিছে পিছে লোকটা হাঁটতেছে, সে হাঁপাইতেছে। তো বস জিজ্ঞেস করছে, আমি দৌড়াইতেছি তুমি হাঁপাইতেছো কেন? বলে আপনি এত কষ্ট করে দৌড়াইতেছেন, আমি কি একটু হাঁপাইতে পারবো না? তেল মারার ডাইমেনশন বলতেছি আমি, বুঝছেন না? তেল মারা কিন্তু যাদের থাকে তাদের এইরকমই হয়, আপরাইটনেস থাকে না। যাই হোক, এরপরে বলতেছেন, আপনাদের কি বোরিং লাগতেছে মানে একটু? আচ্ছা, দেয়ার আর প্র্যাকটিক্যাল রিজনস ওয়াই দ্য সেক্সেস ক্যানট আন্ডারটেক দ্য সেম ওয়ার্ক। প্র্যাকটিক্যাল রিজন আছে, বাস্তব কারণ আছে কেন একই কাজ করতে পারে না সেক্সেস বলি, মেল আর ফিমেল আর কি, কেন একই কাজ। There is no reason, however, why we could not value the different work of men and women equally. কিন্তু আমরা ভ্যালুটা ইকুয়ালি করতে পারি, কাজটা আলাদা হোক, মর্যাদাটা তো আমরা ইকুয়ালি দিতে পারি। যেটা আমি বললাম যে আপনি সারাদিন ফ্যাক্টরি ফ্লোরে কাজ করে আসছেন, একদম মানে মেজাজটা হয়েছে, আসে দেখলেন যে আপনার বাচ্চা পিছনে পায়খানা লাগায় দিয়ে হাঁটতেছে, আপনার ভালো লাগবে না? লাগবে। এখানে আমেরিকানদের আছে, এখানে নাই, আমি ওই 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 বইটাতে বিবাহ নারীবাদে আমি বলছি যে আমেরিকান যারা, তারা মানে মহিলারা যারা মানে এই ফ্যামিলি তন্ত্রে বিশ্বাস করেন, তারা কীভাবে বলতেছেন যে দুপুরের আগে সব কাজ শেষ, অ্যান্ড দেন ঘরটাকে গোছগাছ করে তুমি নিজেকে ক্লিন করবা, সাইজা গুইজা অপেক্ষা করবা হাজব্যান্ড কখন বাসায় আসবে, সে যেন এসে একটা স্মাইলিং ক্লিন ফেস দেখে। এটা আমাদের কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে বোঝে না এটা। আমাদের মা চাচিরা বুঝতেন বা আগে, কিন্তু এখন জয়া খিচুড়ি মানে এখন তো একটা জয়া খিচুড়ি সিচুয়েশনের ভিতরে যাইতেছি আমরা। এটা যে কত ইম্পর্টেন্ট জিনিস যে হাজব্যান্ড ঘরে, আমার নিজের, আমি কোথাও লিখছি এটা, আমার নিজের বাবা মায়ের কথা লিখছি। আমাদের সময় তো ফ্রিজ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, আমরা যখন বড় হচ্ছি, আমরা নিউ পল্টনে থাকতাম একটা জায়গায়, আমার আব্বার আসার একটা সময় ছিল দুপুরে, একেবারে অলিখিত নিয়ম, আমার আম্মা ওই কলসির পানি, মাটির কলসির পানি দিয়ে এক গ্লাস লেবুর শরবত বানাবেন। আব্বা আসলে আব্বা বসলেন বিছনায়, শার্টটা খুললেন, গেঞ্জি তখনও রয়েছে, প্যান্ট রয়েছে, জুতা রয়েছে তখনও, লেবুর শরবতটা হাতে দিবেন, হাত পাখাটা দিয়ে বাতাস করতে শুরু করবেন। একেবারে রুটিন আমার মনে আছে। আমার মানে আব্বার বাসায় আসা চিন্তা করলে আমার এটা মাথায় আসে। এটা আমেরিকানরা আরেকভাবে বলতেছে, বুঝছেন না ব্যাপারটা? তো এটা বুঝতে হবে যে আমরা ইকুয়ালি ভ্যালু করব। ওনার বাইরের কাজটা যেরকম ইম্পর্টেন্ট ছিল ওনার শান্তির জন্য, উনি ঘাইমা বাসায় আসছেন, আবার আয়সা এটা পাওয়াটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল ওনার শান্তির জন্য, এবং দুইটাই ইম্পর্টেন্ট, দুইটাই ইকুয়ালি মর্যাদা সম্পন্ন, যেটা বলবো এটাতে কোনো লসের কিছু নাই। এইটা আর আজকাল তো এগুলো মর্যাদা নাই, আজকাল ওই ফেসবুক চালাতে না পারলে কোনো মর্যাদা নাই, বুঝছেন না? এরকম করতে না পারলে কোনো মর্যাদা নাই। আমার মেয়ে বলতেছিল যে সৌদি আরবে ছোট একটা এয়ারপোর্টে ওয়েট করতেছিল, বড় এয়ারপোর্টে যাবে আর কি, মানে দেশে আসতেছে, ছোট বলতে বুরাইদা বা কোথাও আর কি, রিয়াদে যাবে, ওখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো খুব বড় লোক বোঝা যাচ্ছে, সৌদি মহিলা, উনি তার ওই কি বলে, তখন নতুন নতুন বাইরেছে আর কি, উনি তার এই কি স্মার্টফোন আর কি, আঙ্গুল দিয়ে যেগুলোই করে ওগুলো নিয়ে কিছু করতেছে। তো ওই মতন ছোটো, মানে আমার নাতনি আর কি, তো তার হাতে একটা স্মার্টফোন, সেও ওনার দেখা দেখে ওইখানে গিয়ে এরকম করছে, উনি একবার এরকম তাকে নাকি উঠে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার যেটা আছে ওইটা, এই পিচিরা আছে, এটা কেমন কথা হলো, উঠে গেছে। তা আজকাল তো আপনার মানে মর্যাদা হইলো এগুলো চালাইতে পারলে, ফেসবুক চালাতে পারলে মর্যাদা, কত আগে থেকে কপি নিয়ে পেস্ট করলেন কোথায়, এটা হলো মর্যাদা। পড়েনও নাই আপনি, অনেক সময় দেখা যায় পড়েও নেই, বুঝছেন তো, পেস্ট করে আবার সাথে সাথে মুছে দিতেছে, অথবা সরি আপু আমি তো এটা বুঝি নাই যে এটা এই লাইনের বা এটা অমুকের, এটা পড়েও নেই, না পড়ার আগেই শেয়ার করেছি। আচ্ছা, আমরা শেষ 2 পাতায় আছি, মাশাল্লাহ শেষ। আমরা ইসের পরে, ছুটির পরে একটা নতুন শুরু করব, পড়ে ফেলি আমি এটা। এখানে বলতেছেন, in the unwaged economy of the home, the value of domestic effort has to be appreciated by men.
বাসার যে কাজগুলা যেগুলোতে পয়সা পায় না ওয়াইফরা, আনওয়েজড শ্রম ছাড়া বা কি বলে এটাকে মজুরি ছাড়া যেটা করে, এটা ছেলেদের উচিত অ্যাপ্রিসিয়েট করা, বাট মোর ইম্পর্টেন্টলি বাই ওমেন দেমসেলভস। কিন্তু আরও ইম্পর্টেন্ট হচ্ছে মেয়েদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, যিনি করতেছেন তার প্রাউড ফিল করা উচিত, আর যারা দেখতেছেন অন্য মেয়েরা তাদেরও বলা উচিত যে ইউ আর ডুইং এ গ্রেট জব। যদি এটা না বলেন, আজকাল আমি শুনছি অনেক শাশুড়িরা নাকি মেয়ে চাকরি করবে না শুনলে খুব মন খারাপ করে। শাশুড়ি মানে তার কোনো রিলেশনই নেই এর কাজের সাথে, তারপরেও কিন্তু সে মন খারাপ করে যে বউ কাজ করবে না বা চাকরি করবে না। হিয়ার ওয়ান ইজ নট টকিং in the fatuous terms of putting a cash value on bed making, shopping, or breastfeeding, but in relation to self value, which can only be expressed in the ultimate currency of happiness and satisfaction. এখানে আমরা টাকা দেওয়ার কথা বলতেছি না যে এটা দাম নির্ধারণ করবা যে, অথবা নির্ধারণ করার দাম যে এটার ইকুইভ্যালেন্ট হলো 1000 টাকা আজকে যে ব্রেস্ট ফিডিং করছে, আর ওইটার ইকুইভ্যালেন্ট হলো 500 টাকা। এটা আমরা বলতেছি না, কিন্তু আমরা কি বলতেছি, কি চাচ্ছি আমরা? বলতেছেন যে কারেন্সিটা কি হবে এখানে, হ্যাপিনেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন। ওইখানে যে আমি পাইতেছি যেটা দুনিয়ার কোনো পয়সা দিয়ে পাইতাম না, এই মেয়েটাই কাজ করতেছে, এই ওয়াইফটাই কাজ করতেছে, মেয়েটাই কাজ করতেছে দেখা, এটা একজন মেয়েরও বোঝা উচিত, তার নিজের, অন্য মেয়েদের বোঝা উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে, এবং আমাদের বোঝা উচিত ছেলেদের। এই লেভিন বলে কোনো একজনের কথা বলতেছেন, যিনি লিখছেন আর কি, দ্যাট ওয়ান ক্যান রিড দ্য হোল কর্পাস অফ ফেমিনিস্ট রাইটিং উইদাউট লার্নিং দ্য মোস্ট ওমেন ফাইন্ড মাদারহুড দেয়ার গ্রেটেস্ট স্যাটিসফ্যাকশন। আপনি ভলিউম আফটার ভলিউম পড়তে পারেন ফেমিনিস্টের কিন্তু আপনি ওইখানে পাবেন না, বা ফেমিনিস্ট রাইটিং উইদাউট লার্নিং, কিন্তু এখানে শিখবেন না যে বেশিরভাগ মেয়েদের সবচেয়ে স্যাটিসফ্যাক্টরি হচ্ছে তাদের মাদারহুড। আপনি দেখবেন এই জন্য কীভাবে মা হওয়ার জন্য তারা মানে কত অড জিনিস করতে পারে বা করে তারা। এটা আমার মনে আছে একটা মুভির কথা আমি বলতেছি, যদিও এটা কোনো দলিল না, এটাতে আবার আমার এই আসামি বানেন না, আমার জাহিলি যুগেরই ফ্যাটাল অ্যাট্রাকশন, আপনারা তো অনেকে দেখে থাকবেন, মাইকেল ডগলাস আর গ্লেন ক্লোজ, একটা অ্যাফেয়ারের গল্প। মাইকেল ডগলাস একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার হয়, এবং সেই এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে গ্লেন ক্লোজ প্রেগনেন্ট হয়, মানে সেই বাইরের গার্লফ্রেন্ড আর কি। এবং যখন সে রিয়েলাইজ করে, একদিনেরই একটা ঘটনা, রিয়েলাইজ করে যে সে প্রেগনেন্ট, সে কিছুতেই এটা সারা দুনিয়ার এগেনস্টে গিয়েও সে এটা অ্যাভয়েড করবে না। সে বলতেছে যে দিস ইজ মাই পসিবলি দ্য লাস্ট চান্স অফ মাই বিকামিং এ মাদার, কারণ আমার বয়স এখন এত। এই যে মাদারহুডের এটা মানে যতক্ষণ এটা দিয়ে আমি কোনো দলিল দিচ্ছি না, কোনোই না, জাস্ট ঘটনা বললাম যে এইটা অনেক সময় তাদের কাছে এত ইম্পর্ট্যান্ট হয় যে দেখবেন অ্যাবর্শনগুলো, এই ব্লগে টকে দেখবেন লেখা, অ্যাবর্শনগুলা বা যেগুলো ইন্ডিউস করে সবসময় কিন্তু ছেলেটা করবে তার অপকর্মের ঢাকতে, বুঝছেন না? একটা মেয়ে কিন্তু পাপ জেনেও, একদম সমাজে সে অপদস্থ হবে জেনেও কিন্তু সে এই কাজটাতে যাইতে চায় না। আল্লাহ তাকে নেচারে ওইভাবে বানাইছে যে সে এটা সাপোর্ট করে না। আপনি দেখবেন ব্লগে দেখবেন অনেক, এই সামার ব্লগে দেখবেন অনেক এরকম গল্প আছে বা আছে। আমি এগুলো মানে আকাশ থেকে পেড়ে বলতেছি না, আপনারা তো আমার চেয়ে বেশি জানার কথা না, আমি তো ফেসবুকিং করি না, মানে হয়তো আরও বেশি জানবেন। মোস্ট ওমেন নট অনলি এনজয় প্যারেন্টহুড মোর দেন মোস্ট ম্যান। বেশিরভাগ মেয়েরা যে মাতৃত্ব পিতৃত্ব মানে বাবা মা হওয়াটাকে বেশিরভাগ ছেলেদের চেয়ে বেশি এনজয় করেন তাই না, বাট আর অলসো রাদার বেটার অ্যাট ইট, এবং প্যারেন্টিংয়ে তারাই বেটার, শুধু এনজয় করে তা না, তারা এটা একটু বেটার। দে আর সার্টেনলি বেটার সুইটেড টু ইট দ্যান ম্যান। প্যারেন্টিং যেটাকে বলে, প্যারেন্টিং কথাটা মানে কি, দুইটা মিলায় কিন্তু বললাম, বাচ্চা প্রতিপালন, সন্তান প্রতিপালন, এনে ছেলে মেয়ে বলতেছি না, আমি প্রতিপালনের দিকটা বলতেছি, তারা এটাতে বেটার এবং তারা এটা এনজয় করে। ফিডিং, ক্লোদিং অ্যান্ড এডুকেটিং দ্য সাকসেসর জেনারেশন ইজ এ নোবেল টাস্ক অ্যাজ আর্নিং দ্য মানি টু পে ফর ইটস ফুড, ক্লোদিং অ্যান্ড এডুকেশন। ফুড, ক্লোদিং এবং এডুকেশনের জন্য পে করা যেমন নোবেল টাস্ক, ভালো একটা জিনিস, তাই না? আমরা পে করি না, আমরা বেসিক্যালি কি ছেলেদেরকে আল্লাহ কী করে বানাইছেন? প্রোভাইডার করে বানাইছেন। আমরা কি ফুড, ক্লোদিং এবং এডুকেশনের পয়সাটা দিই, কিন্তু ইকুয়ালি নোবেল টাস্ক হচ্ছে ফিডিং, ক্লোদিং অ্যান্ড এডুকেটিং। ফিডিং, খাওয়ানো, আমরা কিন্তু ফুডের পয়সা দিই কিন্তু খাওয়াই না, আমরা কাপড়ের পয়সা দিই কিন্তু পরাই না, বুঝছেন না? ওনারা কিন্তু ওই সাইডটা বলতেছেন যে ফিডিং, ক্লোদিং অ্যান্ড এডুকেটিং, এবং আমরা পড়াশোনার পয়সা দিই কিন্তু বাসায় বসে পড়তে বসাই না,
সন্ধ্যার পরে পড়তে নিয়ে বসাই না, বুঝছেন না, এটার কথা বলতেছে। আচ্ছা, it is also ultimately as rewarding, but most men have to wait until their grandparents to appreciate the fact. এটা হলো মজার কথা বলছেন। মানে এটা অ্যাজ রিওয়ার্ডিং, মানে একইভাবে এটা রিওয়ার্ডিং, মানে এটা ফলাফল আছে এটার, কোনটার? মায়েদেরটার, বাবাদেরটার মতোই, কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করার জন্য দাদা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর কি, বুঝছেন না? দাদা যখন হয় তখন বুঝে যে এটার কত দাম ছিল বা এই ছিল, তখন গল্প করে তোর দাদি এটা করতো, তোর মা এটা করতো, দেখা তোরা আজকে এইখানে হয়েছিস। ওটা অ্যাপ্রিসিয়েট করতে একটা সময় লাগে। যখন মেল হরমোনটা কমে আর আপনার উত্তেজনা এবং রাগ যেগুলো আছে বা থাকবো না বদ্ধ করে এগুলো যখন কমে আসে, তখন একটা একটা সুন্দর চোখ দিয়ে দেখতে পারে যে জিনিসগুলোর উইজডমটা কোথায়, বুঝছেন না? লাস্ট প্যারাগ্রাফ, এটা আমাদের শেষ ইনশাল্লাহ, বই শেষ। উই ক্যান হোপ ফর অ্যান এন্ড টু দ্য স্লোগানস। আমরা জিন্দাবাদ যেগুলো আর কি, মানে নারীবাদী স্লোগান, এগুলার আশা করতে পারি যে এগুলো একদিন শেষ হবে। ফর স্লোগানস ডু নট চেঞ্জ ফ্যাক্টস। স্লোগান দিয়ে কোনো সত্যাসত্য চেঞ্জ হয় না। সত্যাসত্য বলতে কি, স্লোগান দিয়ে কী চেঞ্জ হয়? যেগুলো আর্টিফিশিয়াল জিনিস, যেগুলো ম্যানমেড জিনিস, সেগুলো চেঞ্জ হতে পারে। আপনি এখন রাস্তার বা পাশে যাইতেছেন, আমি বললাম যে দেশের চেঞ্জ করে এখন রাস্তার ডান পাশে যাবেন, আচ্ছা স্লোগান দিয়ে চেঞ্জ করতে পারি, কিন্তু এটা ম্যানমেড জিনিস। কোনো দেশ বা পাশে চলে, কোনো দেশ ডান পাশে চলে, এটা মানুষ চুজ করছে। কিন্তু ন্যাচারালি যেগুলো ডিসাইডেড জিনিস, এগুলো স্লোগান দিয়ে চেঞ্জ হয় না, এটাই বলতেছেন না। আচ্ছা, ফর স্লোগানস ডু নট চেঞ্জ ফ্যাক্টস অ্যান্ড an end to the sterile pursuit of artificial equality, an abandonment of the orders and unnatural process of denial, and instead the enjoyment of our natural selves, the greening of a new relationship between man and woman, a celebration of difference. বলতে তার চেয়ে আর কি, তার চেয়ে বলতেছেন যে এগুলো চেঞ্জ করার মতো জিনিস না, চেঞ্জ করা যাবে না। সুতরাং এই যে কষ্ট করে ডিনাই করা যেসব আল্লাহ ন্যাচারালি যেসব ডিফারেন্স দিয়ে দিচ্ছেন, তা না করে আমরা এনজয় করতে পারতাম আমাদের ন্যাচারাল সেলফসকে, মানে আমি যে পুরুষ এবং আরেকজন যে মহিলা, এটাকে এনজয় করতে পারতাম। এবং গ্রিনিং অফ এ নিউ রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, এবং সবুজ করতে পারতাম, মানে সজীব করতে পারতাম, ঝগড়া কইরা, মারামারি না কইরা, তর্ক না কইরা এই রিলেশনটাকে সজীব করতে পারতাম আমরা, এ সেলিব্রেশন অফ ডিফারেন্স, এবং ডিফারেন্সটাকে সেলিব্রেট করতে পারতাম, উদযাপন করতে পারতাম যে ইয়েস উই আর ডিফারেন্ট অ্যান্ড আলহামদুলিল্লাহ উই আর ডিফারেন্ট। আমি যেটা বলি যে আমি কল্পনাই করতে পারি না যে আমি ঘুমায় আসি, উঠে দেখলাম আমার পাশে আমারই মতো দাড়ি মোচাল আরেকজন ঘুমায় আসছে, আমি তো পাগল হয়ে যেতাম এটা দেখলাম, মানে আতঙ্কের একটা ব্যাপার হতো, তাই না? সো দ্য আদার ওয়ে রাউন্ড মারবি, আমার ওয়াইফের যদি মানে সে যদি দেখতো যে তার পাশে তারই মতো সে যেরকমই দেখতে সেরকম আরেকজন শুয়ে আছে, সে হয়তো চিৎকার করে মনে করতে যে সামথিং ভেরি বিগ ওয়েন্ট রং আর কি। তো এই ডিফারেন্সের জন্যই দুনিয়াটা এত সুন্দর, আমরা দুনিয়াটাকে সুন্দরই দেখি। এবং প্রথম কথা হচ্ছে আমাদের ক্রিয়েটর যিনি, উনি ডিফারেন্সটা বানাইছেন উইথ অল ইজ উইজডম, তার উইজডমের সাথে কারো উইজডমের কোনো নাই। আমরা বিশেষ করে মুসলমান ফ্যামিলির জন্য আমি পড়ছি এটা, কিন্তু আমি ওয়েস্টার্নারদের জন্য পড়ি নাই। দেখেন গো টু হেল, তারা কি চিন্তা করতেছে আমার কিছু আসা যায় না, তারা নিজেদের নষ্ট করে ফেলুক, কিছু আসা যায় না, তার থাইকে কী হবে আর নষ্ট হয়ে কী হবে। আমি কিন্তু আমাদের জন্য বলতেছি, আমাদের ঘরগুলোতে এই ফেমিনিজম তার রাস্তা বানায় ফেলছে অলরেডি। এখন বহু ছেলে আছে সকালে নাস্তা না করে অফিসে যাইতে হয়, কারণ তার বউ উঠতে পারে না ঘুম থেকে। রাত্রে ফেসবুক জায়গা ইসলামের এত খেদমত করে, ফেসবুক দেখা বা আপনার মানে কি বলে ওয়েবসাইট হপ করে, ইন্টারনেট সার্ফিং করে বা ইউটিউব দেখা, যে সকালে আর হাজব্যান্ডের নাস্তাটাই করতে পারে না। হাজব্যান্ড গিয়া তার ওই কোর্ট কাছারি হোক আর অফিস হোক, সেখানকার ক্যান্টিনে যে সিঙ্গাড়া পায় ওটা দিয়ে তার সকালের নাস্তা হয় আর কি। তা আমরা যদি এটা বুঝতাম, এই বইটা অন্তত ভালো করে যদি একবার পড়ি বুঝি, জাস্ট সায়েন্টিফিক যাদের মন তাদের জন্যই, যারা শুধু মনে করেন যে ইসলাম চাপায় দিছে অনেক কিছু সেকেলে, বা তসলিমা নাসরিনের মতো যারা বলেন যে ইসলামকে রিরাইট করতে হবে, তাদের জন্য অবশ্যই না, অনেকে বলেন না কিন্তু গিল্টি ফিলিং আছে ভিতরে, তাদের জন্য এটা অবশ্য পাঠ্য একটা বই। আমরা তো অ্যাকসেপ্ট করলাম, এটার রেকর্ডিংটাও থাকবে। আর যারা চান এই বইটা, আমার কাছ থেকে লিঙ্ক চায় নেন, পিডিএফ লিঙ্ক আমি দিব, কিন্তু আমি এটা ওপেন করতে চাইনি। ওপেন মানে আমি ধারাভাবে দিতে চাইনি। তো যারা চান, একজনকে দিছি আমি, আরেকজনকে আগে দিছি, আপনার কাছে আমার কাছে নিয়ে নেন, পিডিএফের লিঙ্ক আছে, পড়তে চান যদি রিয়েলি আর কি, আর নাহলে তো নিয়ে কোনো লাভ নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এই আয়োজন শেষ হলো। এই বইটা আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। এবং খারাপ কিছু জেনে থাকলে বা শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা আমল করার চেষ্টা করব,
এবং নিজেদের ভিতর সামান্যতম গিলটি ফিলিং রাখবো না যে আমরা সেকেলে মুসলিম, আমরা সেকেলে না, আমরাই সবচেয়ে মডার্ন পৃথিবীতে, আমরাই সবচেয়ে মডার্ন। কারণ আপনি এরকম একটা জায়গা আছে, আপনি এই দিক দিয়ে যেতে পারেন, আপনি 200 বছর পার হয়ে এখানে আসলেন, আমি এই দিক দিয়ে গেলাম, আমি তো স্মার্টার, তাই না? আমি এই দিক দিয়ে গেলাম, বিকজ আল্লাহ আমাকে বলছেন এটা ঠিক। আর আপনি 200 বছর ঘুরে এসে এই দিক দিয়ে গেলেন। আমি ওই অন্য পথের কন্যারা বইটাতে আমি লিখছিলাম যে তারা আমাদের ঠিক 200 বছর আগানো আমেরিকানরা। তারা যদি 200 বছর আগে থেকে গিয়ে বুঝে যে হিজাব নিকাব আর হজ জাকাত সালাত আর কি বলে সিয়াম এগুলা হচ্ছে শান্তির জিনিস, তা আমাদের তো আল্লাহ দিয়ে দিয়েছেন, আমরা তো শর্টকাটটা নিতে পারি। ডু ইউ হ্যাভ টু গো অল দ্য ওয়ে 200 বছর ঘুরে আসতে হবে? আপনি এগিয়ে যেতে পারি আমরা, কারণ রিভেল ট্রুথ আমাদেরটা। আর ওটা হচ্ছে অ্যাকোয়ার্ড ট্রুথ, মানে এক্সপিরিয়েন্সের টাক খাইতে খাইতে, মানে ব্যথা পাইতে পাইতে, টাক খাইতে খাইতে, ডিসক্রিমিনেট হইতে হইতে, লাথিক গুদা খাইতে খাইতে এখানে আসছেন। আমরা এদিক দিয়ে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।